হ্যাঁ, নাসিম সাহেব, কি অবস্থা? আজকে থেকে নাসিম সাহেব সবার আগে চলে আসে। আসলে তো মানে কথা ঠিক, নাসিম সাহেব তুমি ঠিকই বলছিলা যে তুমি রেগুলার ক্লাস করো এবং লাইভে করো। আই অ্যাপ্রিসিয়েট। আজকে আমরা রক্তচাপ পড়বো, হৃদরোগ পড়বো, মানবদেহে যে সকল রক্ত সঞ্চালন পদ্ধতি আছে সে সকল রক্ত সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং ধাপে 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 আমরা একদম শেষ সময়ে চলে আসতেছি এই পুরো সাইকেলের। অনেক আগে শুরু হওয়া সাইকেল ধাপে ধাপে এখন শেষ অবস্থায় চলে আসছে। ও তোমাদের একটা কথা বলে রাখি, সাইকেল 4 যেটা নিয়ে তোমরা মানে চাচ্ছিলা, সাইকেল 4 কিন্তু অন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সাইকেল 4 কিন্তু অন করে দেওয়া হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, লেটস স্টার্ট। রক্তচাপ। তো রক্তচাপ নিয়ে এখানে লেখা আছে বইয়ের মধ্যে কথাবার্তা। বইয়ের কথাবার্তাগুলো আমরা দেখবো। তাহলে জাস্ট দুইটা জিনিস আমি আগে একটু তোমাদেরকে মার্ক করে দিই বইয়ের, যেটা তোমাদের লাগবেই। সেটা হচ্ছে, দেখো, একজন সুস্থ মানুষের, একটি সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে 100 থেকে 139। এটা অপটিমাম হচ্ছে 120, যেটাকে আমরা 120 বলি অ্যাভারেজে। অপটিমাম মানে হচ্ছে যেটা অ্যাভারেজে, যেটাকে বলা হয় সাধারণ ধরা হয়। এবং স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি। রক্ত স্বাভাবিক যাকে 80 ধরা হয়, স্বাভাবিক একে কত ধরা হয়? স্বাভাবিক একে 80 মিলিমিটার অফ মার্কারি ধরা হয়। ঠিক আছে, অর্থাৎ 120/80 বলি না আমরা, রক্তচাপ কত 120/80, ওইটাকে এখানে দেখাইছে। এটা মানুষের রক্তচাপ বলি না আমরা যে 120/80 মিলিমিটার অফ মার্কারি, এটাই। অর্থাৎ মিলিমিটার অফ মার্কারিতে বোঝানো হয়েছে মানুষের রক্তের যে চাপ, এই রক্তের চাপটা যদি পারদস্তম্ভে, এইজি মানে কি মার্কারি, পারদস্তম্ভে যদি মানুষের এই রক্তের চাপের মাত্রাটাকে নির্বাচন করা হয় বা মাপা হয়, তাহলে সেটা কত মিলিমিটার পর্যন্ত উপরে উঠবে। যেমন বায়ুর চাপ আমার মাপে মিলিমিটার অফ মার্কারি দিয়ে 760 মিলিমিটার অফ মার্কারি। তো ওইটা দিয়ে এখানে বুঝাইছে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা বলে দিছে। এখন আমরা চলো এখানে চলে যাই। তাহলে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি রক্তচাপ বা ব্লাড প্রেশার দিয়ে। ব্লাড প্রেশার বা রক্তচাপ, ব্লাড প্রেশার বা রক্তচাপ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, কথাবার্তা বলবো। তো ব্লাড প্রেশার, রক্তের নালীর উপরে যে চাপটা পড়ে, রক্তের নালীর উপরে যে চাপটা পড়ে সেটাকে আমরা ব্লাড প্রেশার বলি। চাপটা কেমনে পড়বে? হার্ট যখন পাম্প করে রক্ত, হার্ট যখন রক্ত পাম্প করে, তখন রক্তনালিকার উপর একটা জোরসে চাপ পড়ে। কি বলি বুঝছো? যে হার্ট যখন এভাবে পিপ্ট করতেছে, পাম্প করতেছে, তখন তার মহাধমনী, তার বড় বড় ধমনী, শিরা, এগুলোর উপর একটা চাপ পড়ে। সব থেকে বেশি চাপ পড়ে তার মহাধমনীর উপরে। তার মহাধমনীর উপর সব থেকে বেশি চাপ পড়ে, কারণ হার্টের এই পাম্প করার এনার্জিটা দিয়ে কিন্তু মহাধমনী সারা দেহের মধ্যে রক্ত ছড়িয়ে যাবে। তো যেই রক্ত ছড়িয়ে যাওয়ার পালসের ইয়েটা কিন্তু আমরা এখানে ধরলে আমরা বুঝতে পারি। এখানে ধরলে আমরা বুঝতে পারি যে পালস হচ্ছে, টিপ 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 টিপ, এবং পালস হচ্ছে, পালসেশন আমরা বুঝি। তো এই পালসের, দেখো হাতে এখানে ধরলে আমরা বুঝতে পারতেছি যে এখানে কিছু একটা বিট, একটা পালস হচ্ছে। এটা কিন্তু হার্টে রক্ত বের করে দেওয়ার যে এনার্জি, রক্ত বের করে দেওয়ার যে ক্ষমতা, ওইখান থেকে কিন্তু এই পালসেশনটা তৈরি হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি হার্ট যখন পাম্প করে বা হার্ট যখন বিট করে, তখন একটা পালস তৈরি হয়। ঠিক আছে, একটা পালস বা একটা কি বলবো এটাকে আমরা, একটা শক্তির মতো, একটা এনার্জির মতো একটা জিনিস তৈরি হয়। ওকে, তো এটাই হচ্ছে প্রেশার আকারে ধমনী গাত্রের উপর পড়ে। যেহেতু মহাধমনী হয়ে বেরোচ্ছে, পুরো ধমনীর উপরে এই প্রেশারটা পড়ে।
এবং এটাকে আমরা ব্লাড প্রেশার বলি। তাহলে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের সময় আমরা কি বলবো? হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের সময় হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের সময় হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের সময় ধমনী গাত্রের উপর যে চাপটা পড়ে সেটাকে আমরা পরবর্তীতে ব্লাড প্রেশার বলি। ধমনীর উপর যদি চাপ পড়ে তো সেটা রক্তের চাপ হিসেবে আমরা ধরবো, রক্ত ধমনীর ভিতরেই। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে। আর এই যে এইখান থেকেও চেক করা যায়, ঘাড়ের এইখান থেকেও চেক করা যায়। ওকে, তা আমরা পালসটাই জানলাম। তাহলে তো আমরা বলতে পারি হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে ধমনী গাত্রে যে চাপ হয় বা যে চাপ অনুভূতি হয়, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে ধমনী গাত্রে যে চাপ অনুভূত হয় এটাকে আমরা রক্তচাপ বা ব্লাড প্রেশার বলি। এটাকে আমরা কি রক্তচাপ বা ব্লাড প্রেশার বলি। এই চাপটা দুই রকমের হতে পারে। হার্ট যখন সংকুচিত হয় তখন একটা চাপ পড়ে, হার্ট যখন সংকুচিত হয় তখন একটা চাপ পড়ে, যেটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি। কি বলি? এটাকে আমরা সিস্টোলিক প্রেশার বলি। আর হার্ট যখন প্রসারিত হয় তখন একটা চাপ পড়ে, এটাকে আমরা ডায়াস্টোলিক প্রেশার বলি। প্রসারিত হইলেও একটা চাপ পড়ে। প্রসারিত হলে কোনো জায়গায় যদি হঠাৎ করে তার প্রসারণ ঘটে তাহলে তার আয়তন বেড়ে যায়, তখন তার একটা চাপের তারতম্য কিন্তু হয়। এমনি ইনান একটা প্রশ্ন করতে চাইছো? হ্যাঁ, প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তো হার্টের সংকোচনের জন্য একটা চাপ পড়ে, প্রসারণের জন্য একটা চাপ পড়ে। তাহলে এখানে দেখছো দুটো কথা লেখা আছে যে হার্টের সংকোচন ও প্রসারণের ফলে ধমনী গাত্রে যে চাপটা পড়ে, সংকোচনের ফলে যে চাপটা পড়ে, খেয়াল করো, সংকোচনের ফলে যে চাপটা পড়ে এটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। এটাকে আমরা বলি সিস্টোলিক প্রেশার। এটাকে আমরা কি বলি? সিস্টোলিক প্রেশার। আর হার্টের প্রসারণের ফলে যে চাপটা পড়ে, প্রসারণের ফলে যে চাপটা পড়ে এটাকে আমরা বলি ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার। সংকোচনের চাপ ভাই আর কয়টা ক্লাস লাগবে এই ইউনিটে? আজকে আরেকটা ক্লাস, আজকে ক্লাসটা লম্বা করবো না, ঠিক আছে? আরেকটা ক্লাস লাগবে। আজকের ক্লাসে আমি তোমাদের কাছে রক্তচাপ এবং রক্ত সংবহন পদ্ধতি পড়াবো, আর নেক্সট ক্লাসে হৃদরোগ পড়াই দিলেই শেষ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সিস্টোলিক প্রেশার এবং ডায়াস্টোলিক প্রেশার, এই দুটো প্রেশার। ওকে, এই দুটো প্রেশার আমাদের আছে। সিস্টোলিক প্রেশার হচ্ছে হাত যখন সংকুচিত হয়। এখন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হবে 100 থেকে 139 মিলিমিটার অফ মার্কারি। একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হবে 100 থেকে 139 মিলিমিটার অফ মার্কারি। একটা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হবে 100 থেকে 139 মিলিমিটার অফ মার্কারি, যেটাকে আমরা অ্যাভারেজে 120 মিলিমিটার অফ মার্কারি বলি। গড়ে আমরা কারো 120 মিলিমিটার অফ মার্কারি থাকে, গড়ে যদি কারো 120 মিলিমিটার অফ মার্কারি থাকে তখন এটাকে আমরা স্বাভাবিক সিস্টোলিক প্রেশার বলি। আর স্বাভাবিক ডায়াস্টোলিক প্রেশার কত? প্রসারণ হওয়ার সময় স্বাভাবিকভাবে চাপ কত পড়ে, ঠিক আছে, যেটাকে আমরা ডায়াস্টোলিক চাপ বলি, 60 থেকে 89। কত? 60 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি। এটাকে আমরা গড়ে 80 মিলিমিটার অফ মার্কারি বলি। ইজ ইট ক্লিয়ার? এই দুটাকে যখন আমরা যোগ করি তাহলে আমরা স্বাভাবিক রক্তচাপ আমরা বের করতে পারি। দুটাকে পাশাপাশি লিখতে হবে, কারণ একবার সংকোচন হয়ে আবার প্রসারণ হবে, এই জন্য দুটাকে একসাথে লিখতে হবে। স্বাভাবিক রক্তচাপ 120/80 মিলিমিটার অফ মার্কারি।
সিস্টোলিক আর ডায়াস্টোলিকটাকে পাশাপাশি লিখে, সিস্টোলিক আর ডায়াস্টোলিকটাকে পাশাপাশি লিখে আমরা স্বাভাবিক রক্তের যে চাপ আছে, স্বাভাবিক রক্তের চাপটা আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। সুতরাং স্বাভাবিক রক্তের চাপ 120/80 মিলিমিটার অফ মার্কারি। বুঝছো? আচ্ছা, এখন এখানে আবার একটা সায়েন্স আছে যেটা আমাদের বইয়ের মধ্যে উল্লেখ নেই, আগে ছিল, আগের এডিশনগুলোতে ছিল, এখন আবার ওটাকে বাদ দিয়ে দিছে। সেটা হচ্ছে পালস প্রেশার। পালস প্রেশার, পালস প্রেশার ব্যাপারটা আগে ছিল, এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে। পালস প্রেশার হচ্ছে দুইটা রক্তচাপের মধ্যবর্তী যে পার্থক্য, এটাকে বলা হয় পালস প্রেশার। দুইটা রক্তচাপের মধ্যবর্তী যে পার্থক্য, এটাকে বলা হয় পালস প্রেশার। তাহলে সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক, কোনো ব্যক্তির সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক তুমি যদি করো, কোনো ব্যক্তির প্রেশারের সিস্টোলিক এবং ডায়াস্টোলিককে যদি করো, তুমি পালস প্রেশার পাবা। তাহলে 120/80। স্বাভাবিক পালস প্রেশার কত? স্বাভাবিক পালস প্রেশার কত হবে বলো? স্বাভাবিক পালস প্রেশার হবে 40 মিলিমিটার অফ মার্কারি। 40, এটা হচ্ছে পালস প্রেশার। এটা এক্সট্রা জেনে রাখো। এখন এই সকল প্রেশার মাপার জন্য তুমি কোন যন্ত্র ব্যবহার করবা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা বেশ কয়েকবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। অনেকে কানে লাগায় যে যন্ত্র, ওটাই ভাবে হচ্ছে মানে প্রেশার মাপার মেশিন, অনেকে আবার এটাকে বিপি মেশিন বলে, অনেকে ব্লাড প্রেশার মেশিন বলে। তো হাত দিয়ে যে করে না, ওইটা হচ্ছে বেসিক্যালি প্রেশার মাপার মেশিন। তো ওটাকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। কি বলা হয়? স্ফিগমোম্যানোমিটার। তাহলে কোন যন্ত্রের মাধ্যমে? রক্তচাপ মাপার যন্ত্র। তাহলে কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার, এই হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র, স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। ওকে, এই হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র। এইটুকু যদি আমরা জানি, তাহলে মোটামুটি রক্তচাপ থেকে বেসিক যা দরকার ছিল তার অ্যাডভান্স। উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ। যদি এই সিস্টোলিক বা ডায়াস্টোলিকের মধ্যে কোনো একটা সাইড থেকে বেড়ে যায়, কোনো একটা সাইড থেকে যদি রক্তচাপ বেড়ে যায়, সিস্টোলিক অথবা ডায়াস্টোলিক, তবে সেটাকে বলবো আমরা উচ্চ রক্তচাপ। বা কোনো একটা সাইড থেকে যদি কমে যায়, তো সেটাকে বলবো আমরা নিম্ন রক্তচাপ। তাই না? আমরা যদি রক্তচাপটা এরকম পাই যে আমার রক্তচাপ এরকম বলতেছে যে 100/50, তাহলে এটা আমরা ধরিব নিম্ন রক্তচাপ। সিস্টোলিকও কম, ডায়াস্টোলিকও কম। তাহলে এই টাইপের রক্তচাপকে বলা হবে হাইপোটেনশন। এই ধরনের রক্তচাপকে বলা হবে হাইপোটেনশন। হাইপোটেনশন বা নিম্ন রক্তচাপ। আর কারো রক্তচাপ যদি এরকম হয়ে যায় 160/120, 160/120 এরকম যদি কারো হয়ে যায়, তখন এটাকে বলা হয় হাইপার টেনশন। বলো না হাইপার হয়ে গেছে লোকটা, এটাকে বলা হয় হাইপার টেনশন। হাইপোটেনশন, হাইপার টেনশন। রক্তচাপ বেশি থাকলে হাইপার টেনশন, রক্তচাপ কম থাকলে হাইপোটেনশন। রক্তচাপ কম থাকলে হাইপোটেনশন, রক্তচাপ বেশি থাকলে হাইপার টেনশন। হাইপোটেনশন, হাইপার টেনশন, হাইপোটেনশন, হাইপার টেনশন। আর রক্তচাপ সংক্রান্ত রক্তচাপ কম বেশি হওয়ার কারণে মানুষের দেহে যে জটিলতা তৈরি হয়, আবার বলতেছি, রক্তচাপ কম বেশি হওয়ার ফলে মানুষের দেহে যে জটিলতা তৈরি হয়, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সিনকপ। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সিনকপ। কি বলা হয়? সিনকপ। কোনো ব্যক্তির রক্তচাপ সংক্রান্ত জটিলতা, রক্তচাপ সংক্রান্ত জটিলতা, সেটা ব্লাড প্রেশার হতে পারে, সেটা লো ব্লাড প্রেশারও হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, লো ব্লাড প্রেশার হতে পারে। তাহলে রক্তচাপ সংক্রান্ত জটিলতা, রক্তচাপ সংক্রান্ত ডিজিজ, কোনো ব্যক্তির রক্তচাপ সংক্রান্ত কোনো ডিজিজ হয়েছে বা কোনো জটিলতা হয়েছে, রক্তচাপ সংক্রান্ত জটিলতা।
হাইপারটেনশন। আচ্ছা, একদম প্রশ্ন করছো ভাইয়া ব্লাড প্রেশার মাপার সময় রক্তরা স্টেথোস্কোপ কেন লাগায়? আচ্ছা, তুমি যদি কখনো এক্সপিরিয়েন্স করো তাহলে তুমি বুঝতে পারতা। এই মাপার সময় ওই স্টেথোস্কোপের টিক 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 মানে একটা সাউন্ড আসে, ঠিক আছে? টিক টিক না, ঠিক ব্লাড ব্লাড যাওয়ার একটা সাউন্ড আসে, ঠিক আছে? ওই পালস প্রেশার পর্যন্ত ওই সাউন্ডটা আসে, মাঝখানে যেটুকু আমি বলছে পালস প্রেশার ওইখান থেকে, অর্থাৎ সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক পর্যন্ত মাঝখানে এই সময়টুকু পর্যন্ত তুমি টিস 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 এরকম একটা সাউন্ড পাবে, অথবা তুমি ধুপ 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 এরকম একটা সাউন্ড পাবা। মনে হবে কি জোরসে কোনো কিছুতে ব্লাড বেরোচ্ছে, এটাই হচ্ছে পালস প্রেশার। অর্থাৎ সিস্টোলিক যেখানে শেষ সেখান থেকে ডায়াস্টোলিক পর্যন্ত, অর্থাৎ 120, কারো ব্লাড প্রেশার যদি 120/80 হয় তাহলে 120 থেকে 80 পর্যন্ত একটা শব্দ পাবা তুমি কানে, স্টেথোস্কোপের মধ্যে একটা শব্দ পাবা। ওই শব্দটাই বেসিক্যালি পালস প্রেশার। এই জন্য পালস প্রেশার পড়তে হয়, পালস প্রেশারটা এই জন্যই পড়তে হয়, পালস প্রেশারটা এই জন্যই পড়তে হয় যে পালস প্রেশারটাই আমরা সাধারণত কানে পাই, এই পালসেশনটাই আমরা কানে পাই, এই জন্য এটাকে পালস প্রেশার বলতেছে। ব্লাড প্রেশার এইভাবেই মাপে। একটা কারা থাকে, মেশিন থাকে একটা, হাতে তো তুমি পেঁচাই দিলা, পেঁচাই দেওয়ার পরে একটা ইয়ে থাকবে, একটা এই কি বলে এটাকে, একটা কাটা থাকবে, ওই কাটার 120 থেকে 80 পর্যন্ত বা সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক পর্যন্ত কাটাটা তো এভাবে নড়তে 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 একদম জিরো পর্যন্ত আসবে। কিন্তু যেইটুকু তার পালস প্রেশার ওইটুকু সময় কানের মধ্যে একটা টিক 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 এরকম টাইপের একটা সাউন্ড আসবে তার কানে, এরকম টাইপের সাউন্ড আসবে। তো ওইটাই বেসিক্যালি পালস প্রেশার। পালস প্রেশার থেকে তো তুমি বুঝতে পারতেছো পালস প্রেশার কি যতটুকু জায়গার মধ্যে তার ততটুকু জায়গা থেকে সাউন্ডটা আসবে। ওকে, তো এইভাবে এই জন্য কানের মধ্যে স্টেথোস্কোপটা লাগাইতে হয়। ওকে, তো এখন আমি তোমাদের পড়াবো ব্যারো রিসিপ্টর। এখন তোমাদের পড়াবো কি ব্যারো রিসিপ্টর। ব্যারো রিসিপ্টরটাও খুবই গুরুত্বপূর্ণ। ব্যারো রিসিপ্টর, ব্যারো রিসিপ্টর কি? আমাদের প্রতিনিয়ত ব্লাড প্রেশারের একটা আপ ডাউন ঘটতেই থাকে, অল্প পরিসরে, অল্প পরিসরে। অর্থাৎ সহজ জিনিস বলি তোমাদেরকে তাহলে বুঝতে পারবা। তুমি যদি এখন দাঁড়ানো থেকে বসে পড়ো, ধরো তুমি দাঁড়ায় আসো বা আমি ধরো দাঁড়ায় আসছি, কিন্তু তুমি বসে পড়ি, তাহলে আমার ব্লাড প্রেশারের একটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমার ব্লাড প্রেশারে কী হয়ে যাবে, একটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমি তোমরা যে বসে আসো, এই বসা থেকে যদি ধুপকে উঠে দাঁড়ায় যাও, তাহলে তোমাদের ব্লাড প্রেশারের মধ্যে এটা কী আসবে, চেঞ্জ আসবে, একটা পরিবর্তন আসবে সামান্য পরিসরে। এই সামান্য পরিসর পরিবর্তন, খুব অল্প সময়ের পরিবর্তন, এটা আমাদের ব্রেন ধরে ফেলতে পারে। ধরে ব্রেন থেকেই ভেগাস স্নায়ু, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু, এই স্নায়ুগুলোর নাম মনে রাখো। ভেগাস স্নায়ুর নাম তো তোমরা জানোই। ভেগাস স্নায়ুর 4টা ব্রাঞ্চ, এলপিজি কার, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস কার দিয়ে মনে রাখি আমরা। ভেগাস স্নায়ুর 4টা ব্রাঞ্চ, ল্যারেঞ্জিয়াল যেটা কিনা ষড়যন্ত্রে গেছে, পিতে হচ্ছে পালমোনারি যেটা কিনা ফুসফুসে গেছে, জিতে হচ্ছে গ্যাস্ট্রিক যেটা কিনা পাকস্থলীতে বা পাকস্থলী রিজিয়নে গেছে, যেটা আগেই দেখছি আগের চ্যাপ্টারে, এবং কার থেকে কার্ডিয়াক যেটা কিনা হৃদপিণ্ডে গেছে। ভেগাস স্নায়ু, আরেকটা আছে গ্লোসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু। এই দুটো স্নায়ুর প্রভাবে হৃদপিণ্ড, বড় বড় যে ধমনীগুলো আছে, এই ধমনীগুলোকে সংকোচন করার মাধ্যমে ব্লাড প্রেশারকে কি করা হয়, বেশি বেড়ে গেলে কমানো হয়, কমাই গেলে বেশি 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 মানে নর্মাল হিসেবে দেওয়া হয়। অর্থাৎ কারো ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, তখন ভেজো ডায়ালেশনের মাধ্যমে রক্তনালীটাকে প্রসারিত করে দেওয়া হয়। রক্তনালী যদি প্রসারিত হয়ে যায় তাহলে বেশি রক্ত যেতে পারবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। কারণ ব্লাড প্রেশার যদি কমে যায়, ব্লাড প্রেশার যদি কমে যায় তবে ভেজো কনস্ট্রিকশন করতে হয়, অথবা রক্তনালীটাকে চাপায় দিতে হয়, অথবা রক্তের আয়তনকে বাড়ায় দিতে হয়। এভাবে করে রক্তের চাপটাকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন আমি সায়েন্সটা তোমাদেরকে বুঝাই, মানে কীভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়। ব্লাড প্রেশার রেগুলেশন বলা হয় টপিকটাকে, ব্লাড প্রেশার রেগুলেশন। ব্লাড প্রেশার রেগুলেশন, ধরো তোমার একটা রক্তনলিকা, ধরো আছে রক্তনলিকা, তো এই রক্তনলিকার ভিতর দিয়ে ব্লাড যাচ্ছে। এখন ব্যক্তিরা উচ্চ রক্তচাপ,
উচ্চ রক্তচাপ বিদ্যমান। তাহলে এই রক্তনালীর ভিতর দিয়ে অনেক বেশি পরিমাণে ব্লাড পরিবাহিত হচ্ছে। এই রক্তনালীর ভিতর দিয়ে কি হচ্ছে, অনেক বেশি পরিমাণে রক্তচাপ মানে রক্ত পরিবাহিত হচ্ছে, যার কারণে রক্তের চাপ বেড়ে গেছে, ভিতর থেকে চাপ অনেক বেশি বেড়ে গেছে, রক্তের অনেক বেশি চাপ বেড়ে গেছে। অনেক বেশি চাপ বেড়ে গেছে, উচ্চ রক্তচাপ। তো এইটাকে নিউট্রালাইজ করার জন্যে, এটাকে সাম্য অবস্থায় রাখার জন্যে এখন যেটা করতে হবে, রক্তনালীটাকে প্রসারিত করে দিতে হবে। এখন যেটা করতে হবে, রক্তনালীটাকেই রক্তনালীটাকেই প্রসারিত করে দেওয়া লাগবে। এটা হচ্ছে সব থেকে বড় উপায়। রক্তনালীটাকে তুমি কি করে দিবা, প্রসারিত করে দিবা। রক্তনালীকে প্রসারিত করে দিবা। তাহলে রক্ত, রাব্বি এটা পারলে আজকেই দিয়ে দাও। তাহলে আমি কি করব, রক্তনালীটাকেই প্রসারিত করে দিব, রক্তনালীর প্রসারণ হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি যদি রক্তনালীর প্রসারণ করে দিতে পারো, তাইলে ভিতর দিয়ে কম রক্ত যাবে, মানে যে জায়গা থেকে আগে যতটুকু রক্ত যেত তার থেকে বেশি যাবে, বেশি যেতে পারবে, কিন্তু চাপটা কম পড়বে। হ্যাঁ ফাহিম, হ্যাঁ সমস্যা নেই, বলো। হ্যাঁ আমি পাইছি এগুলা, আমি গ্রুপে অ্যাড দিয়ে দিব না। ঠিক আছে, আসলে SMS এর ব্যাপারটা একটু দেখো। হ্যাঁ, ওটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে রক্তনালীর প্রসারণ করবো। তো রক্তনালীর প্রসারণ হয়ে গেলে সেম পরিমাণ রক্ত একটু বেশি জায়গাতে পরিবাহিত হতে পারবে। আগে রক্তনালী যতটুকু ছিল তার থেকে বেশি জায়গায় পাবে। তাহলে একই রক্ত একই রক্ত বেশি জায়গা প্রবাহ হবে, ও চাপ, চাপটা কি হবে, চাপটা ব্যালেন্স হবে বা সাম্য অবস্থায় আসবে। চাপটা বাড়বে না, রক্তচাপটা কমবেও না। তো কমে যাবে ব্যাপারটা এরকম না, আগে তো রক্তচাপ বেশি, রক্তচাপ যে কমে যাবে এরকম না, রক্তচাপ স্বাভাবিক হবে, ও চাপ স্বাভাবিক হবে। কমে গেলে তো আবার সমস্যা, কমানো যাবে না, চাপ কি হবে, স্বাভাবিক হবে। এই একটা প্রসেস। তো এই সেম প্রসেস তুমি এর ক্ষেত্রেও করতে পারবা। মানে রক্তচাপ যদি পুরা যায়, ঠিক আছে, রক্তচাপ যদি পুরা যায় সেক্ষেত্রে তুমি করতে পারবা এই সেম প্রসেস। যেমন ধরো রক্তচাপ কমে গেল, এই যে রক্তনালিকা, রক্তচাপ ধরো কমে গেল, মানে ভেতর থেকে যতটুকু রক্ত যাওয়া দরকার তার থেকে কম যাচ্ছে, রক্তচাপ কম বিদ্যমান। তাহলে নিম্ন রক্তচাপ, নিম্ন রক্তচাপ। তো নিম্ন রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য আরো একটা বিশেষ ব্যবস্থা আছে, সেদিকে আমরা না যাই, আমরা এই ব্যবস্থার দিকে দেখি কি কি করতে পারি। নিম্ন রক্তচাপ মানে হচ্ছে এই নালীর ভিতর দিয়ে, বা ধরো মহাধমনী, ধরো মহাধমনীটাই তো মেইন, মহাধমনী দিয়ে তো রক্ত বের হয়ে যায়, মহাধমনী দিয়ে যতটুকু রক্ত যাওয়ার কথা ছিল তার থেকে কম যাচ্ছে, মহাধমনী যতটুকু রক্ত যাওয়ার কথা ছিল তার থেকে কম যাচ্ছে। এই অবস্থা তুমি কি করতে পারো, রক্তনালী সংকোচন করতে পারো। এই অবস্থা তুমি কি করতে পারো, রক্তনালী সংকোচন। এগুলো করতে ওই ভেগাস এবং গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ লাগবে। তো তুমি করতে পারো কি, রক্তনালীর সংকোচন, রক্ত নালীর সংকোচন করাইতে পারো, সংকোচন করাইতে পারো, নার্ভ রক্তনালী সংকোচন করাবে। আর কি করতে পারো, হৃদস্পন্দন বাড়াই দিতে পারো, হৃদস্পন্দন বৃদ্ধি। তাহলে ব্রেন নার্ভ এমন কাজ করবে, আমাদের ব্রেন এবং নার্ভ এমন কাজ করবে যে হৃদস্পন্দন বেড়ে যায়। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, বাই, ক্লাস শেষ করে ফোন দিই। তাহলে হৃদস্পন্দন এমন করতে হবে যাতে হৃদস্পন্দন কি হয়ে যায়, হৃদস্পন্দন এমন করতে হবে যাতে হৃদস্পন্দন বেড়ে যায়। হৃদস্পন্দন বাড়লে লাভটা কি, দেখো তোমার রক্তচাপ কম, তোমার রক্তচাপ কম, এই মুহূর্তে তুমি তোমার রক্তচাপকে, হৃদস্পন্দনকে বাড়াই দিতে পারো। এই মুহূর্তে তুমি যদি তোমার হৃদস্পন্দনকে বাড়াই দিতে পারো,
তাহলে যে জিনিসটা হবে সেটা কি, হৃদস্পন্দনকে বাড়াই দিতে পারলে তোমার রক্তচাপ, এই বিরুদ্ধে বেশি বেশি রক্ত যাবে, এর বিরুদ্ধে কি হবে, বেশি বেশি রক্ত যাবে। আর বেশি বেশি রক্ত গেলে তখন যে ঘাটতি দিয়ে আসলে ঘাটতিটা ফিল আপ হয়ে যাবে। বুঝতেছো কি আমার কথা, কথা কি বুঝতেছো? আচ্ছা, আর উপায় আছে এই হৃদস্পন্দন বাড়াই দিতে, বা আরেকটা হচ্ছে যে আরেকটা উপায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দেওয়া, অর্থাৎ তার সংকোচনের পাওয়ার বাড়ায় দেওয়া। ঠিক আছে, তার সংকোচন হওয়ার পাওয়ারটা বাড়ায় দেওয়া, ফোর্স অফ কন্ট্রাকশন বলা হয়। ফোর্স অফ কন্ট্রাকশন, মেডিকেল গেলে এই টার্মটা পাবা। ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দেওয়া, কন্ট্রাকশন মানে সংকোচন, সংকোচন হওয়ার চাপ বাড়ায় দেওয়া, তাহলে সংকোচনের চাপ বাড়িয়ে দেওয়া, তাহলে কথা লিখতে পারো সংকোচন চাপ বাড়িয়ে দেওয়া, সংকোচন চাপ বাড়িয়ে দেওয়া, সংকোচন চাপ বাড়ানো, এই সকল কর্মকাণ্ড। তো এই সকল কর্মকাণ্ডের জন্য দুইটা নার্ভ সরাসরিভাবে জড়িত, এবং আমাদের ব্রেনের একটা অংশ জড়িত, সেই অংশের নাম হচ্ছে মেডুলা। আমাদের ব্রেনের মেডুলা এবং গ্লোসোফেঞ্জিয়াল ভেগাস নার্ভ এখানে সরাসরি জড়িত। তারা এই কাজগুলো করবে, হয় ব্লাড প্রেশার কম বা ব্লাড প্রেশার বেশি, যাই থাকুক না কেন, তারা এই প্রসেসের মাধ্যমে ব্লাড প্রেশারটাকে রেগুলেট করবে। এখন আমরা আমরা এখন ইয়ে দেখি, অ্যাপটা দেখি, কমপ্লিট অ্যানাটমি। এমন কমপ্লিট অ্যানাটমি অ্যাপটা দেখবো, দেখে আমরা দেখার চেষ্টা করব যে আসলে এই জিনিসটা কিভাবে সম্পন্ন হচ্ছে, যে আমি কেমনে বুঝতেছি যে আমার ব্লাড প্রেশার বেশি না কম। দেখো একটা জিনিস খেয়াল করো, তোমার ব্লাড প্রেশার বেশি না কম এটা তো বোঝার জন্য একটা কিছু লাগবে, তারপর তো তুমি ব্যবস্থা নিবা। তোমার ব্লাড প্রেশার বেশি না কম সেটা কেমনে বুঝতেছে, বেশি হইলে বেশি আর কম হইলে কম, এটা আমি কেমনে বুঝতেছি? এইটা বোঝার জন্য আছে কিছু ব্যারো রিসিপ্টর। ব্যারো মানে চাপ আর রিসিপ্টর মানে সংগ্রাহক। এটা বোঝার জন্য কি আছে, ব্যারো রিসিপ্টর আছে, ব্যারো রিসিপ্টর। রিসিপ্টর, রিসিপ্টর শব্দটা মনে আছে, আমার সাইকেল ওয়ানে পড়ছিলাম অনুজীব চ্যাপ্টার। রিসিপ্টর যে কি করে রিসিভ করে, জীবনকে রিসিভ করার জন্য রিসিপ্টর আছে, রিসিপ্টর সাইড আছে। ব্যারো রিসিপ্টর চাপটাকে সে কি করে, চাপটাকে সে তা মানে মাপে, মেপে দেখার চেষ্টা করে বেশি না কম। এটা হচ্ছে ব্যারো রিসিপ্টর। তো ব্যারো রিসিপ্টরগুলো কোথায় সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন পড়তেছি বেসিক্যালি যে টপিক, সেই টপিকের নাম হচ্ছে ব্যারো রিসিপ্টর। ব্যারো রিসিপ্টর, এই হচ্ছে হার্ট, এই হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। এই দেখো মহাধমনী, এই যে মহাধমনী, এই মহাধমনী দেখো এই জায়গায় কি হয়েছে, এটা মহাধমনী এইভাবে বের হয়ে নিচের দিকে নেমে গেছে। খেয়াল করো, এই যে মহাধমনী বের হয়ে নিচের দিকে নেমে গেছে। পুরো অ্যাওয়ারটাকে যদি একসাথে করি তাহলে তুমি এখানে দেখতে পারবে, এই যে এভাবে নিচের দিকে নেমে গেছে অ্যাওয়ার্টাটা, মহাধমনীটা। তো অ্যাওয়ার্টার এভাবে নিচের দিকে নেমে গেছে। তো একটা পার্ট এই পার্টটা উপর দিকে উঠছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসেন্ডিং আওয়ার্টা। তো এই পার্টটা নিচের দিকে নেমে গেছে, এই জন্য এটাকে ডিসেন্ডিং আওয়ার্টা বলে। আর এই পার্টটা বাঁক খাইছে, হার্টের এই পার্টটা এরকম বাঁক খাইছে, এই বাঁক খাওয়া অংশটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ বা বাঁক। এই বাঁক খাওয়া অংশটাকে কি বলা হয়, অ্যাওর্টিক আর্চ বা বাঁক। ঠিক আছে, তো এই অ্যাওর্টিক আর্চের, এই অ্যাওর্টিক আর্চের প্রাচীরে, অর্থাৎ এই যে প্রাচীরে, এই অ্যাওর্টিক আর্চের প্রাচীরে, এই অ্যাওর্টিক আর্চের প্রাচীরে, কারণ এইখান থেকে তো রক্ত পাম্প করে বের হবে, রক্তের বিট করো, সেটা তো এই জায়গায় সব থেকে ভালো আমি বুঝতে পারতেছি। এই জায়গায় ব্যালেন্স, ব্যালেন্স হয়ে আছে, এই জায়গায় উপর দিকে উঠতেছে, এই জায়গায় নিচের দিকে নামতেছে, বাট এই জায়গায় ব্যালেন্স আছে। সেখান থেকে তোকে আবার কয়েকটা অংশ উপর দিকে উঠে গেছে। তাহলে দিস ইজ দ্য রাইট প্লেস টু নো অ্যাবাউট দ্য ব্লাড প্রেশার। তাহলে এই জায়গাটা সব থেকে বেস্ট ব্লাড প্রেশারটাকে জানার জন্য। এই জায়গায় কিছু নার্ভ এসে উন্মুক্ত হয়। ঠিক আছে, ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ এবং গ্লোসোফ্রিঞ্জিয়াল নার্ভের বিশেষ করে ভেগাস নার্ভের কিছু ব্রাঞ্চ এখানে এসে শেষ হয়। তো আমি যদি নার্ভাস সিস্টেমটাকে অন করে দিই, দেখি আমরা দেখতে পারি কি না। অনেক বেশি ব্রাঞ্চ হয়ে গেছে।
এই যে দেখো, এই যে এইভাবে এইভাবে, এই যে এটা হচ্ছে আর্চ অফ অ্যাওয়াটা, মহধমনী যে বাঁকটা, এবং নার্ভ এসে এইসব জায়গায় থাকে, এইসব জায়গায় নার্ভ এসে উন্মুক্ত হয়। তো এত জটিলে যাওয়ার দরকার নেই। তো নার্ভ এসে উন্মুক্ত হওয়ার মাধ্যমে, এইসব জায়গায় নার্ভ এসে উন্মুক্ত হওয়ার মাধ্যমে এইসব জায়গায় সংকোচন হচ্ছে না পোষণ হচ্ছে, এটাকে যাচাই করে। তাহলে একটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ, এটাকে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চও বলা হয়। অ্যাওর্টিক আর্চ ও অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চও এটাকে বলা হয়ে থাকে তোমাদের বইয়ে। এবং দেখো, এই নালীগুলো আমরা কিন্তু কতদিন চিনছি। এই দেখো, এই যে এটাকে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বলা হয়, এটা আমরা আগের দিনও দেখছি। তো এই যে দেখো, এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি মানে করোটির দিকে যাচ্ছে, এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা বাম দিক। আর এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। দেখো দুইটা ব্রাঞ্চ থেকে, এটা হচ্ছে কি লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। এটা ক্যারোটিড আর্টারি বলছে কারণ এটা করোটির দিকে যাচ্ছে, মাথার দিকে রক্ত সরবরাহ করতেছে। ঠিক এই জায়গায় দেখো একটা স্ফীত অংশ আছে, এটাকে বলে ক্যারোটিড সাইনাস। স্ফীত অংশ আছে, এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস। এটার মধ্যে একটা স্ফীত অংশ আছে, এটাকে বলে ক্যারোটিড সাইনাস। আমরা আগের দিনও বলছি সাইনাস হচ্ছে সেই জায়গা যে জায়গাটা স্ফীত হয়ে যায়। এই ক্যারোটিড সাইনাসে এসে নার্ভ উন্মুক্ত হয়। তো এই যে এই কয়টা জায়গা, ঠিক আছে, এখানে যদি আমি নার্ভটা অন করে দিই তাহলে এখানেও দেখবো কিছু নার্ভ এসে উন্মুক্ত হয়েছে ক্যারোটিড সাইনাসে। এই দেখো, এই যে ক্যারোটিড সাইনাস, এই ক্যারোটিড সাইনাসে এসেও দেখো কিছু নার্ভ উন্মুক্ত হয়েছে। এই দেখো, ক্যারোটিড বডি ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ লেখাই আছে, যে ভেগাস নার্ভের একটা শাখা এসে এখানে কি হয়েছে, উন্মুক্ত হয়েছে। ভেগাস নার্ভের একটা শাখা এসে এখানে উন্মুক্ত হয়েছে। তো এই উন্মুক্ত হওয়ার মাধ্যমে এইসব জায়গায় রক্তচাপের কি কন্ডিশন সেগুলোকে কি করে, দেখাশোনা করে। তাহলে দুটো জায়গা আমরা পাইলাম, অনুপস্থ অ্যাওর্টিক আর্চ এবং ডান ও বাম কমন ক্যারোটিড আর্টারি। ডান ও বাম কমন ক্যারোটিড আর্টারি, এগুলো হচ্ছে আর্টারিগুলোর নাম। এই সকল জায়গায় বেসিক্যালি যে ব্যারো রিসেপ্টরগুলো আছে এগুলোকে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর বলা হয়। উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কেন বলা হয়, কারণ রক্তচাপের অনেক অধিক আকারে কোনো যদি তারতম্য হয়ে যায়, অনেক বেশি পরিমাণে যদি রক্তচাপ বেড়ে যায়, তখন এরা কাজ করে এবং এরা বেশি লেভেলে কাজ করে, অনেক হায়ার লেভেলে কাজ করে। ঠিক আছে, অনেক হায়ার লেভেলে কাজ করে, এই জন্য এটাকে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর বলে। ঠিক আছে, অল্প মাত্রা ধরো হঠাৎ করে যদি রক্তচাপ বেড়ে যায়, তাহলে এই জায়গার ব্যারো রিসেপ্টরগুলো এবং এই যে এই ক্যারোটিড সাইনাসের ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপিত হবে। উদ্দীপিত ব্রেনকে সিগন্যাল পাঠিয়ে দিবে যে রক্তচাপ কি হয়ে গেছে, বস রক্তচাপ বেড়ে গেছে, এটা ঠিক করেন। এখন এটা অল্প সময়ের জন্য হলে এটাকে ঠিক করে ফেলা, যেমন আমি উঠা থেকে বসবো, বসা থেকে উঠবো, আমি দৌড়াবো, তোমার রক্তচাপে একটু তারতম্য হবে, তো সেটাকে কন্ট্রোল করে ফেলে। কিন্তু কোনো ব্যক্তির যদি পার্মানেন্টলি রক্তচাপ বেড়ে যায়, টানা সারাদিন ধরে রক্তচাপ বেশি, তখন কি হবে বলতো, তখন কি হবে? কোনো ব্যক্তির রক্তচাপ যদি বাই ডিফল্ট বেশি হয়ে যায়, তাইলে এখানে আর কিছু করার থাকে না। তখন আমাদের হাড় ভেবে নেয়, আমাদের নার্ভ ভেবে নেয় এটাই বুঝি নর্মাল, তখন সে আর এটাকে সংশোধন করে না। তখন তার ব্যারো রিসেপ্টরগুলো এই অল্প পরিসরের যে পরিবর্তনগুলো, এগুলোর কোনো সংশোধনের কাজে তারা আসে না। এবং তখন এই হাই ব্লাড প্রেশারটাকেই তোমার মস্তিষ্ক, তোমার স্নায়ুতন্ত্র নর্মাল চাপ হিসাবেই ধরে নেয়, তো এটাই হচ্ছে রক্তচাপ এবং উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, এটিকে বলা হয় উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, এরা রক্তচাপকে কন্ট্রোল করতেছে। আমরা তাহলে বললাম উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর কি, রক্তচাপ সংগ্রহের কিছু বিশেষ স্নায়ু। তাহলে ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর ব্যারো রিসেপ্টর দুই প্রকার, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর যেটা আমরা এখন বললাম, উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, এদের অবস্থানগুলো জানতে হবে। উচ্চচাপ ব্যারো রিসেপ্টরের অবস্থান কোথায়? অনুপস্থ অ্যাওর্টিক আর্চ, ডান বাম কমন ক্যারোটিড আর্টারি, ডান বাম কমন ক্যারোটিড আর্টারির সাইনাসে, ডান বাম কমন ক্যারোটিড আর্টারির ক্যারোটিড সাইনাসে।
ডান বাম কমন ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড সাইনাসে এটা ইয়া থাকে। বায়োরিসেপ্টরগুলো আমরা পাই, এই বায়োরিসেপ্টরগুলো পাই। এদের সাথে কে কাজ করে? মস্তিষ্কের মেরুলা অবলঙ্গটা এখানে কাজ করে, মেরুলা অবলঙ্গাটা, এবং তাদের থেকে দুইটা স্নায়ু হেল্প করে। একটা হচ্ছে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু এবং ভেগাস স্নায়ু। গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু এবং ভেগাস স্নায়ু, এই দুটো স্নায়ু হেল্প করে। ব্লাড প্রেশার বাড়লে সেটাকে কমায় দেয়, কমলে সেটাকে বাড়ায় দেয়। প্রসেস তোমাদের এখানে দেখাই দিছি। বাড়লে কি করবে, কমলে কি করবে, প্রসেস এখানে অলরেডি দেখাই দেওয়া হয়েছে। এই সেম প্রসেসে এরা কাজ করে। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে এটা লেখা আছে, প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে জিনিসটা হয়। যেমন ধরো তোমাদের বইয়ের কথা পড়ি আমি, দেহে যখন রক্তচাপ কমে যায় তখন ব্যারোরিসিপ্টর সংকেতের মাত্রা কমে যায়। তার মানে রক্তচাপ কমে গেছে, তার মানে কি ওই সকল জায়গা থেকে উদ্দীপনা কমে যাবে। অ্যানোবস্তা অ্যাওর্টিকার, তারপর কেমন কার্টিড আর্টারি সাইনাস, এসব জায়গায় কমে যাবে। এই তথ্যগুলো গ্লোসোফেরেঞ্জিয়াল ও ভেগাস স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের মেরুলা অবলঙ্গটায় পৌঁছাবে, অর্থাৎ ব্রেনে পৌঁছাবে যে রক্তচাপ কমে গেছে। মেরুলা অবলঙ্গটা তথ্যগুলো হৃদপেশির দেহে আর্টারিওল শিরায় প্রেরণ করবে, তাহলে ব্রেন থেকে আবার আরেকটা সিগন্যাল হৃদপেশিতে প্রেরণ করবে এবং ধমনীতে প্রেরণ করবে। ফলে আর্টারিওল মানে যে উপধমনী এবং শিরা সংকুচিত হবে। সংকুচিত হলে কম জায়গায় বেশি চাপ, রক্তচাপ বেড়ে যাবে এবং সামগ্রিক প্রান্তীয় প্রতিরোধ বেড়ে যায়। প্রান্তীয় প্রতিরোধ মানে রক্তচাপগুলোর চাপ বেড়ে যায়, রক্তচাপগুলো সংকুচিত হয়, ফলে রক্তচাপ আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। অর্থাৎ রক্তচাপ কমে গেছে, রক্তনালী সংকোচন করে হৃদস্পন্দন বাড়ায় দাও এবং সংকোচন চাপটা বাড়ায় দাও, অর্থাৎ ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায় দাও। ব্রেন এই সিগন্যালটা দিয়ে দিবে, দিয়ে বলবে এগুলো করো, তাহলে রক্তচাপ আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার রক্তচাপ যখন বেড়ে যায় তখন আমাদের ব্রেন কি করে, দেখো এটা তোমাদের বইয়ে লেখা আছে। ব্যারোসিল রক্তনালীর গাত্রে স্বাভাবিক ও অস্বাভাবিক অনুধাবন করতে পারে, ফলে প্রতিবর্তক ক্রিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যে হৃদস্পন্দন মাত্রা স্বাভাবিক অবস্থায় থেকে স্বাভাবিকে ফিরে আসে। যখন রক্তচাপ বেড়ে যায়, তখন রক্তনালীর ভেজোডাইলেশন হয়, অর্থাৎ রক্তনালীর প্রসারণ হয়, এবং রক্তনালীর প্রসারণ হওয়ার মাধ্যমে একই রক্তনালীর ভিতরে অত্যাধিক মাত্রার রক্ত প্রবেশ করতে পারে, যার কারণে রক্তের উপর অতিরিক্ত চাপটা কমে যায়। তাহলে দুটো ওয়ার্ড মনে রাখবা, রক্তনালীর প্রসারণকে বলা হয় ভেজোডাইলেশন, ওয়ার্ডটা মনে রাখো। রক্তনালীর ইয়েটাকে বলা হয় ভেজোডাইলেশন, ডায়ালেট করা মানে কি, প্রসারণ করা। রক্তনালীর প্রসারণ শব্দটাকে ভেজোডাইলেশন নামে জানা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ভেজোডাইলেশন, রক্তনালীর প্রসারণ। আর রক্তনালীর সংকোচনকে বলা হয় ভেজোকনস্ট্রিকশন। কথাটা মনে রাখো, ভেজোকনস্ট্রিকশন মানে হচ্ছে রক্তনালীর সংকোচন। সব বুঝলাম, এই বন্ধু যা যা বললাম সবই বুঝলাম, ফাইন। এরপরও একটা প্রসেস থেকে যায়, থেকে যায় যেটা কিনা মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে কন্ট্রোল হবে। ঠিক আছে, মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে কন্ট্রোল হবে এবং এটাকে বলা হবে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এটাকে রাম বলা হয়, রাম। এই রাম আবার ওই মদ হুইস্কির রাম না, রাম। তাহলে এখন আমরা নিম্নচাপ ব্যারোরিসেপ্টর পড়তেছি, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তো এটার নাম নিম্নচাপ ব্যারোরিসেপ্টর হওয়ার পিছনে কারণ আছে। একটা আমরা পড়লাম ব্যারোরিসেপ্টর, একটা আমরা পড়লাম যে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, সেটাকে কিন্তু হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার দুটোকে মেনটেন করতে পারছে। এখন আমরা পড়তেছি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, যেটা লো ব্লাড প্রেশারকে মেনটেন করবে। তো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর যেটা হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোল করছে, রাইট, পাশাপাশি লো ব্লাড প্রেশারটাও কিন্তু কন্ট্রোল করছে। তো আমিও ছোটবেলায় এরকম ভাবতাম যেটা কিনা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, এইটা বুঝি শুধুমাত্র হাই ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করবে, হাই ব্লাড প্রেশার হলে সেটাকে লো করবে। আর এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর মনে হয় লো ব্লাড প্রেশারকে আবার নর্মাল করবে, আমি এরকম ভাবতাম। আসলে ব্যাপারটা এরকম না। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো হার্টের উপর লেভেলে, উপরের দিকে আছে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো হার্টের নিচের দিকে আছে, এই জন্য উচ্চ আর নিম্ন করে নাম দেওয়া হয়েছে। এই কনসেপ্টটা অনেকেই বোঝে না। অনেকে মনে করে উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো হাই ব্লাড প্রেশারকে লো করে বা নর্মাল করে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টরগুলো লো ব্লাড প্রেশারকে নিউট্রালাইজ করে।
নর্মাল করে, এটা ভুল। ঠিক আছে, তো এটা বোঝার উপায়টা কি, কোন কোন জায়গায় এই ব্যারোরিসেপ্টরগুলো আছে সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। কোন কোন জায়গায় এই ব্যারোরিসেপ্টরগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। ও ভালো কথা, এই ব্যারোরিসেপ্টরগুলোকে ভলিউম রিসেপ্টর বলা হয়, ভলিউম রিসেপ্টর। এই ব্যারোরিসেপ্টরগুলোকে ভলিউম রিসেপ্টর বলা হয়, ভলিউম। ভলিউম বলতে কি, ব্লাড ভলিউম। তাহলে এতক্ষণ যে সংকোচন প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ডের চাপকে নর্মাল করার যে প্রসেসগুলো আমরা শিখে আসছি, এতক্ষণ যে প্রসেসগুলো শিখে আসছে, যেগুলো হাই ব্লাড প্রেশার যে প্রসেসগুলো অ্যাপ্লাই করছে, সেখানে আমরা দেখছি হয় রক্তনালীকে প্রসারণ করা হয়েছে, নাহলে সংকোচন করা হয়েছে, এবং হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়ায় দেওয়া হয়েছে, হার্টের স্পন্দনকে বাড়ায় দেওয়া হয়েছে এইসবের মাধ্যমে। অর্থাৎ হার্ট এবং রক্তনালীকে কন্ট্রোল করার মাধ্যমে এই প্রসেসগুলো নেওয়া হয়েছে। এই যে এই সংকোচন প্রসারণ পদ্ধতিগুলোতে হার্টকে সংকোচন পোষণ করার মাধ্যমে অথবা রক্তনালীকে সংকোচন পোষণ করার মাধ্যমে স্পিডকে বাড়ানো বা কমানোর মাধ্যমে এই প্রসেসগুলো আমি করছি। এখন যে প্রসেসটা আমি যাচ্ছি, যেটাকে নিম্নচাপ ব্যয় রিসেপ্টর বলতেছি আমরা, এই প্রসেসটাকে ভলিউম রিসেপ্টর বলতেছে, কারণ এইখানে রক্তনালী এবং রক্তনালী এবং হার্ট সংক্রান্ত কোনো কিছু হবে না। এখানে রক্তের যে ভলিউম, এটাকে বাড়ানো বা কমানোর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। রক্তের ভলিউম বলতে কি, রক্তের মধ্যে পানির পরিমাণ এবং লবণের পরিমাণ বাড়ায় দাও, রক্তচাপ বেড়ে যাবে। অর্থাৎ রক্তের ভলিউমকে বাড়ানোর মাধ্যমে অথবা রক্তের ভলিউমকে কমানোর মাধ্যমে এই প্রসেসটা করা হয়। ধরো তোমার লো ব্লাড প্রেশার চলতেছে, তাহলে এই প্রসেসের মেকানিজমটা হচ্ছে এরকম। আমি আবার রক্তনালী আঁকাবো। কি তাসলিমাও কি আছে নাকি? এগুলো পড়িস নাই তোরা তাসলিমা মেডিকেলে? এই সেম প্রসেস। তো এই প্রসেসটাকে রাম বলা হয়, একটু লিখে রাখো, রাম। রাম, রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। মনে আছে মেডিকেল স্টুডেন্ট তাসলিমা? মনে আছে কি? রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এত বড় নাম, রাম। ঠিক আছে, এটা পড়াইছি তোমাদেরকে, একটু মনে করো, পরিপাক শোষণ চ্যাপ্টারে পড়াইছি। রেনিন এনজাইম খরিত হচ্ছে, রেনিন হরমোন খরিত হচ্ছে, সেটা যে আবার লিভার থেকে অ্যানজিওটেনসিনোজেন ক্ষরণ করতেছে, যে অ্যানজিওটেনসিনোজেন আবার অ্যানজিওটেনসিনে পরিণত হচ্ছে, আবার অ্যালডোস্টেরন ক্ষরণ হচ্ছে। মনে কি আছে? এ পড়াইছি। আচ্ছা ধরো এখন ব্লাড প্রেশার কি চলতেছে, লো চলতেছে, লো দিয়ে এটা ভালো বোঝানো যাবে, এই জন্যে লো ব্লাড প্রেশার মেকানিজম, লো দিয়ে এটা ভালো বোঝানো যায়, বাট হাই দিয়েও করা সম্ভব, লো দিয়ে ভালো বোঝানো যায়। ব্লাড প্রেশার ধরো এখন লো, লো মানে রক্তর ভিতরে পরিমাণ কম, ভিতরে রক্তের পরিমাণ কম, ভিতরে রক্তের কম, লো ব্লাড প্রেশার। এই মোমেন্টে তুমি কি করবা, এই রক্তের সাথে অনেক বেশি পানি অ্যাড করে দিবা, অনেক বেশি কি অ্যাড করে দিবা, পানি অ্যাড করে দিবা। তো অনেক বেশি পানি অ্যাড হওয়ার মাধ্যমে, রক্তের মধ্যে পানির পরিমাণ বেড়ে যাওয়ার মাধ্যমে, রক্তরসে পানির পরিমাণ বেড়ে যাওয়ার মাধ্যমে রক্তচাপ আবার কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। অর্থাৎ রক্তের ঘনত্ব বৃদ্ধি করে দিলা, তাহলে ভলিউম ইনক্রিজ করে দিলা, ভলিউম বাড়াই দিলা। রক্তের ভলিউম যদি বেড়ে যায়, একক আয়তনে পদার্থের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে চাপ বেড়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, রক্তের চাপ বেড়ে যাবে, রক্তচাপ বেড়ে নর্মাল হয়ে যাবে। তো এইভাবে করে ভলিউম রিসেপ্টরের কাজ করে। আবার যখন রক্তের চাপ কম, তখন তার উল্টা, রক্তের চাপ যখন বেশি 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 যদি হয়ে যায়, তখন তুমি কী করবা, রক্তের মধ্যে পানির পরিমাণটাকে তুমি তুমি কমাই দিবা, রক্ত থেকে পানি তখন তুমি কি কমাই দিবা, রক্তের মধ্যে তুমি পানি কমাই দিতে পারো, তাহলে রক্তের পানি কমে দিলে রক্তের আয়তন কমে যাবে, আয়তন কমে গেলে রক্তের চাপও কমে যাবে। তাহলে এই যে পানি বাড়ায় দেওয়া আর কমায় দেওয়া, এই মেকানিজমটা কে করতে পারে, কিডনি করতে পারে। তাহলে এখানে সাথে সাথে কে জড়িত, কিডনি জড়িত। এই প্রসেসের সাথে কে জড়িত, কিডনি ওতপ্রোতভাবে জড়িত। এই প্রসেসের সাথে কে জড়িত, কিডনি ওতপ্রোতভাবে জড়িত। কিডনির ভিতরে আছে জাক্সটা গ্লোমিউলার কমপ্লেক্স আছে কিডনিতে, কিডনিতে একটা জায়গা আছে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স আছে একটা জায়গায়। জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে রেনিন হরমোন খরিত হয়, রেনিন হরমোন খরিত হয়। এই সেই রেনিন, কি হরমোন খরিত হয়, রেনিন হরমোন খরিত হয় জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্সের মাধ্যমে। তোমাদের বইয়ের মধ্যে লেখা নাই।
আচ্ছা, তো রেনিন হরমোন যে ক্ষরিত হয়েছে, এই রেনিন রেনিন এনজাইম, তোমাদের বলবো এনজাইম, তো এটাকে রেনিন হরমোন বলবো। তো রেনিন হরমোন স্বাভাবিকভাবেই রক্তচাপটাকে বাড়ায় দিতে হেল্প করে। রক্তচাপটাকে কি করে দিতে হেল্প করে? বাড়ায় দিতে হেল্প করে। রক্তচাপ বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, লিপিটাকে বাড়ায় দেয়। আবার মস্তিষ্কের হাইপোথ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থেকে এডিএইচ হরমোন খাওয়ানো হয়, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই এডিএস হরমোন আবার কিডনিতে যে কাজ করে, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এই এডিএস হরমোনও কোথায় যে কাজ করে? অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন এটা রক্তের কি করে? রক্তের পুনঃশোষণ, রক্তের পানি পুনঃশোষণ বাড়ায় দেয়। ঠিক আছে, তাহলে রক্তচাপটা এর মাধ্যমে কি হয়ে যায়? বেড়ে যায়। এটা রক্তচাপকে বাড়ায়, এটা রক্তচাপ বাড়ায়। এইগুলা বুঝতে গেলে তোমাদের কি করতে হবে? এগুলো বুঝতে গেলে তোমাদের কিডনি পার্টটা পড়তে হবে। তো কিডনি পার্টটা পড়ে তাহলে এইটুকু মনে রাখো। তাহলে এখানে দুটো হরমোন কাজ করতেছে, এডিএস হরমোন কাজ করতেছে এবং রেনিন হরমোন কাজ করতেছে। পাশাপাশি এখানে অ্যালডোস্টেরন, অ্যানজিওটেনসিন হরমোন এখানে কাজ করে, বাট দরকার নেই, এটুকু মনে রাখো। এখন যেটা জানতে হবে, মেকানিজম তো পড়ছই যে কেমনে বাড়ায় বা কেমনে কমায়। এখন জানতে হবে যে এই ব্যাড রিসেপ্টরগুলো কোথায় আছে, এই ব্যাড রিসেপ্টরগুলো কোথায় আছে। ঠিক আছে, তাহলে এটা এখন আমাদের জানতে হবে। এই হচ্ছে হার্ট, এই হচ্ছে হার্ট। এদের অবস্থানগুলো কোথায়? এদের অবস্থানগুলো হচ্ছে মহাশিরা, ফুসফুসীয় বাহিকা, হৃৎপিণ্ডের ডান এবং বাম অ্যাট্রিয়াম। তাহলে হৃৎপিণ্ডের ডান এবং বাম অ্যাট্রিয়াম, অর্থাৎ এই জায়গাটায় ডান এবং বাম অ্যাট্রিয়াম, মানে এই জায়গাটার মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে। তারপরে ফুসফুসীয় শিরাধমনী, অর্থাৎ এখান থেকে যেটা বের হয়ে যায় ফুসফুসের দিকে, এই জায়গায়, এবং এই দিক থেকে যে ঢোকে হাড়ের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে, এইসব এইসব জায়গাতে বড় বড় সিস্টেমিক শিরা বলা আছে কথাটা, বড় বড় সিস্টেমিক শিরা। তাহলে কি ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এখানে অন্তর্ভুক্ত, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এখানে অন্তর্ভুক্ত, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এখানে অন্তর্ভুক্ত। তো এই সকলের প্রাচীরে, তাহলে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে বড় বড় সিস্টেমিক শিরা, তোমাদের বইয়ের লাইনে লেখা আছে, তাহলে একটা মিনিট, হ্যাঁ, বড় বড় সিস্টেমিক শিরা, তাহলে বড় বড় সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা বলতে বড় বড় যে শিরাগুলো, যেগুলো সারা দেহের মধ্যে রক্ত পরিবাহিত করে, সারা দেহের মধ্যে রক্ত পরিবাহিত করার জন্য এইগুলা, এই দুইটা, অর্থাৎ ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এই দুটাকে ইন্ডিকেট করছে। সিস্টেমিক শিরা যেটাকে দেহে যায়, পালমোনারি বললে বুঝবা ফুসফুসের সাথে রিলেটেড, আর সিস্টেমিক বললে বলবো দেহের সাথে রিলেটেড। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, পালমোনারি পালমোনারি রক্তবাহিকা। পালমোনারি রক্তবাহিকা বলতে পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনীকে ইন্ডিকেট করা হয়েছে, পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনীকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এই যে পালমোনারি ধমনী আর এই যে পালমোনারি শিরা, এবং ডান ও বাম অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান ও ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার, এই দুইটা তো ডান, তাই না? ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল, এদের প্রাচীরে, এদের প্রাচীরে, এদের প্রাচীরে এই নিম্নচাপ ব্যাড রিসেপ্টরগুলো আছে। এখন দেখো আগের বার যে রিসেপ্টরগুলো পড়ছিলাম সেগুলো কোথায় কোথায় ছিল? দেখো আগের বার যে রিসেপ্টরগুলো পড়ছিলাম সেগুলো কোথায় কোথায় ছিল? উচ্চচাপ ব্যাড রিসেপ্টরগুলো কোথায় কোথায় ছিল? খেয়াল করো। উচ্চচাপ ব্যাড রিসেপ্টরগুলো ছিল, এক অন্য কালার দিয়ে দিই, এই জায়গায় অনুপস্থ অ্যাওর্টিক আর্চ, এই জায়গায় অনুপস্থ অ্যাওর্টিক আর্চ ছিল এই জায়গায়, এবং এখান থেকে আবার ব্রাঞ্চ বের হয়েছে, এখান থেকে ব্রাঞ্চ বের হয়েছে। এর মধ্যে এখান থেকে এরা এবং স্ফীত সাইনাস তৈরি করছে, স্ফীত সাইনাস তৈরি করছে।
তো ক্যারোটিড সাইনাস বলছি আমরা। কি বলছি আমরা? ক্যারোটিড সাইনাস বলছি। কি বলছি? ক্যারোটিড সাইনাস। তো ক্যারোটিড সাইনাস প্রাচীরে এইসব জায়গায়, এসব জায়গায় তাহলে এটাও খেয়াল করে উচ্চচাপ ব্যয় রিসেপ্টর গুলা, এই যে এইগুলো হচ্ছে উচ্চচাপ ব্যয় রিসেপ্টর, উচ্চচাপ ব্যয় রিসেপ্টর, আর এগুলো হচ্ছে নিম্নচাপ ব্যয় রিসেপ্টর। এগুলো হচ্ছে নিম্নচাপ ব্যয় রিসেপ্টর। এখন তোমার নিজেরাই বলো, এই নিম্নচাপ ব্যয় রিসেপ্টর এরাও তো ব্লাড প্রেশারকে বাড়ানো কমানোর কাজে হেল্প করছে। উচ্চচাপ ব্যয় রিসেপ্টর এরাও তো ব্লাড প্রেশারকে বাড়ানো কমানোর কাছে হেল্প করছে। উভয়ই ব্লাড প্রেশারকে বাড়ানো কমানোর কাছে হেল্প করে। তাহলে উচ্চচাপ ব্যয় রিসেপ্টরকে শুধুমাত্র উচ্চচাপের কন্ট্রোলার বলতে পারি আমরা, নিম্নচাপ ব্যয় রিসেপ্টরকে শুধুমাত্র নিম্নচাপ কন্ট্রোলার ব্যয় রিসেপ্টর বলতে পারি না। ব্যাপারটা খেয়াল করো, উচ্চ ব্যয় রিসেপ্টরটা আসেই কিন্তু হৃৎপিণ্ডের উঁচুর জায়গায়, উপরের দিকে, হাত থেকে উপরের দিকে। আর নিম্নচাপ ব্যয় রিসেপ্টরগুলো আসে কিন্তু হাত থেকে নিচের দিকে। দ্যাটস দ্য রিজন উচ্চচাপ আর নিম্নচাপ ব্যয় রিসেপ্টর বলার। বুঝছো? তাহলে এইখান থেকে আমাদের বেসিক্যালি পড়ার বিষয় এইটাই যে কোন জায়গায় কার অবস্থান, উচ্চচাপ ব্যয় রিসেপ্টরগুলোর অবস্থান কোথায়, নিম্নচাপ ব্যয় রিসেপ্টরগুলোর অবস্থান কোথায়, এটাই এখান থেকে বেসিক্যালি মেইন আলোচনার বিষয়। এটা যে পারবে তার আর তেমন কিছু লাগবে না, এটা পারলে আর তেমন কিছু লাগবে না। বুঝলাম? ক্লিয়ার? তাহলে ব্যয় রিসেপ্টর হচ্ছে মানবদেহে রক্ত সংবহন। মানবদেহে কি কি পদ্ধতিতে রক্ত সংবহিত হয়? 4টা পদ্ধতি আছে: সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন এবং পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন অলরেডি আমি পড়াই দিছি। এই পোর্টাল সংবহন পড়াইছি না? পোর্টাল সংবহন পড়ানোর দরকার আছে? পরিপাক ও শোষণ চ্যাপ্টারে অলরেডি পোর্টাল সংবহন পড়াই দিছি। কি পোর্টাল ছিল সেটা? হেপাটিক পোর্টাল। তাহলে হেপাটিক পোর্টাল আজকে আমি পড়াবো না, তার মধ্যে আজকে আমি সিস্টেমিক, পালমোনারি এবং করোনারি সংবহন অলরেডি তোমাদেরকে পোর্টাল সংবহন পড়ানো হয়ে গেছে। যারা পড়ো নাই, যারা আমরা ক্লাসটা পাও নাই, তারা হচ্ছে পরিপাক ও শোষণে চলে যাবা। পরিপাক ও শোষণে চলে যে লিভার পার্টটায় চলে যাবা, তাহলে হেপাটিক পোর্টাল সিস্টেম পেয়ে যাবা। আচ্ছা, একটু ব্রেক, একটু ব্রেক।
ওকে, দেখো এখন যে টপিকগুলা, এই টপিকগুলা খুবই সহজ, প্রশ্ন আসে এখান থেকে, এমন না যে আসে না, খুবই সহজ। দেখো এগুলো বই থেকে দেখি আমরা, খুবই সহজ। আমাদের 4 ধরনের রক্ত সংবহন পদ্ধতি আছে: সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, করোনারি। মানে পোর্টাল আমরা পড়ে ফেলছি অলরেডি, ঠিক আছে। সিস্টেমিক মানে হচ্ছে সারা দেহ, সারা দেহে ধীরে ধীরে রক্ত সংবহন হয়, এটাকে সিস্টেমিক সংবহন বলে। পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, ফুসফুসের সাথে রিলেটেড যে সংবহন, পালমোনারি সংবহন বলে। করোনারি মানে হৃৎপিণ্ডের নিচে, হৃৎপিণ্ডের নিচে। এটা দিয়ে নেক্সট দিন আলোচনা শুরু হবে এবং শেষ হবে চ্যাপ্টার। তাহলে দেখো সিস্টেমিক সংবহন, যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গ থেকে ডান অ্যাট্রিমে ফিরে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে। শেষ। অর্থাৎ বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী হয়ে বের হবে, সারা দেহে যাবে, সারা দেহে অক্সিজেন দিয়ে কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার ডান অ্যাট্রিম ঊর্ধ্ব মহাশয় নিম্ন মহাশয়ে ফিরে আসবে। এটাই হচ্ছে সিস্টেমিক সংবহন, এর থেকে বেশি কিছু আর লাগে না। আরেকটা লাগবে, সিস্টেমিক সংবহনের সময়কাল 25 থেকে 30 সেকেন্ড। শেষ। তাহলে দেখো বাম ভেন্ট্রিকল থেকে মহাধমনী, মহাধমনী থেকে টিস্যু, মহাশিরা, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, এই হচ্ছে সিস্টেমিক সংবহন। শেষ। এর মতো সহজ আর কি হইতে পারে বলো? আমরা এগুলো পারি, বুঝছি? বলো বুঝছি কিনা? সহজ না? করে কি এটা একদমই সহজ। যেটা আগে আগে পড়ে আসো তারা এগুলো একদমই সহজ। তাহলে দেখো পালমোনারি সংবহন কি? পালমোনারি সংবহন হচ্ছে যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিমে ফিরে আসে, তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে। অর্থাৎ রক্ত ঊর্ধ্বমহাশয় নিম্ন মহাশয় ডান অ্যাট্রিমে আসছে, ডান অ্যাট্রিম থেকে ডান ভেন্ট্রিকলে গেছে, ডান ভেন্ট্রিকল থেকে রক্ত এবার ফুসফুসে যাবে, ডান ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাবে? ফুসফুসে যাবে, ফুসফুসে যাবে পরিষ্কার হইতে, পরিষ্কার হয়ে আবার হার্টে ফিরে আসবে বাম অ্যাট্রিয়ামে। এই যে এইটুকুই হচ্ছে ফুসফুসীয় সংবহন বা পালমোনারি সংবহন, ঠিক আছে। এই এটা হচ্ছে ফুসফুসীয় বা পালমোনারি সংবহন। তাহলে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, ফুসফুস পালমোনারি শিরা থেকে বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকল, এর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন যুক্ত রক্ত হার্টে যায় বা অক্সিজেন যুক্ত হয়ে যায়। পোলর সংবহন অলরেডি আমরা পড়ছি, এখানে আমি আবার একটু বলে দিই পোলর সংবহনটা কি। পোলর সংবহন হচ্ছে সেই পোলর যেটা আমাদের হেপাটিক পোলর আছে। দেখো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা এইসব জায়গা থেকে রক্ত সরাসরি হার্টে ফিরে না যে যকৃতের দিকে প্রবাহিত হয়, এটাকে হচ্ছে হেপাটিক পোলার সিস্টেম বলে। যকৃত থেকে লিমিট হয়ে দেন হার্টে আসবে। অর্থাৎ আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, অগ্নাশয়, প্লীহা এইসব জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরাসরি হার্টে না আসে, নিম্ন মহাশয়ের মাধ্যমে হার্টে না আসে, আগে যকৃতে যায়, লিভারে যায়। লিভারে যে ওখানে মডিফাই হয়, কতটুকু হার্টে পাঠাবো, কতটুকু হার্টে পাঠাবো না, কতটুকু লিভারের মধ্যে জমা রাখবো, কতটুকু লিভারের মধ্যে জমা রাখবো না, তারপর সেটা হার্টে যায়। এটাই হচ্ছে পোলার সিস্টেম। এর প্রয়োজনীয়তাটা আমরা আগে পড়ে আসছি। দেখো এর প্রয়োজনীয়তা খুবই সহজ। এর মাধ্যমে কিন্তু অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়ে ভবিষ্যতে জমা থাকে লিভারে। নাইট্রোজেনগত বর্জ্য পদার্থ দেহ থেকে বৃক্কের মাধ্যমে নিষ্কাশিত হয়ে যেতে পারে। দেহে প্রোটিন সরবরাহ হইতে পারে, যকৃতে যে প্রোটিন জমা রাখে এর মাধ্যমে হইতে পারে। অর্থাৎ মেন কথা হচ্ছে লিভার একটা এক্সট্রা প্রিভিলেজ পায় সবকিছুকে কন্ট্রোল করার জন্য। এটা ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, অগ্নাশয় বিভিন্ন জায়গা থেকে, পাকস্থলী, প্লীহা জায়গা থেকে রক্ত সরাসরি হার্টে না যায়, আগে কোথায় গেছে? লিভারে গেছে। লিভারে যে পরে ইনফিরিয়র ভেনাকে বা নিম্ন মহাশয়ের মাধ্যমে হারা গেছে। লিভারের মধ্যে কি করছে? অতিরিক্ত গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন আকারে জমা রাখছে, ময়লা আবর্জনাগুলোকে তার মধ্যে রেখে বর্জ্য আকারে কিডনিকে হেল্প করছে নিঃসরণ করতে, অতিরিক্ত প্রোটিন, প্লাজমা প্রোটিনগুলোকে সে তার মধ্যে জমা রাখছে, অতিরিক্ত ফ্যাটকে সে তার মধ্যে জমা রাখছে। ফ্যাট পরিবহন করার জন্য আলাদা রাস্তা তৈরি হয়েছে নসিকার মাধ্যমে। সবকিছু এখানে পসিবল হয়েছে। এন্ড ব্লাডে যে সংবহনটা আমরা পড়বো সেটা হচ্ছে সিস্টেমিক পালমোনারি সংবহন। তোমরা রিডিং করে নিও। করোনারি সংবহন, করোনারি সংবহন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ করোনারি। এটা নেক্সট দিন এখান থেকে আমরা আলোচনা শুরু করবো। করোনারি সংবহন থেকে আমরা নেক্সট দিন আলোচনা শুরু করবো। করোনারি সংবহন দেখো কি বলছে। দেহ রক্ত সংবহনের মূল ব্যক্তি যে অঙ্গে রক্ত পরিবহন করে তার কোষে অক্সিজেন পুষ্টি সরবরাহ দরকার। হৃৎপিণ্ডের নিজের জন্য পুষ্টি সরবরাহ প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন। এই চাহিদা পূরণের জন্য করোনারি সংবহনের মাধ্যমে হয়। হৃৎপিণ্ডের পেট পিশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি সংবহন বলে। হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি গহ্বর, হৃদগহ্বর থেকে রক্ত সঞ্চালিত হয় না। সিস্টেমিক ধমনির মাধ্যমে করোনারি ধমনী তৈরি হয়, এর মাধ্যমে অক্সিজেন সরবরাহ হয় এবং ওইখান থেকে আবার কার্বন ডাই অক্সাইড নিয়ে করোনারি শিরা তৈরি হবে, এরকম হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিমে প্রবেশ করবে। মনে আছে কপাটিকার কথা?
থিবিসেন কোবাডিকার কথা মনে আছে? হ্যাঁ, তাহলে সিস্টেমিক ধমনী অর্থাৎ মহাধমনী থেকেই করোনারি ধমনী তৈরি হবে, প্রাচীরে যাবে, সেখান থেকে করোনারি শিরা তৈরি হবে, কানেক্ট হবে করোনারি সাইনাসের মাধ্যমে প্রবেশ করবে। শেষ। এই খুবই সহজ। তো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। রক্ত সংবহন শেষ। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা শুরু হবে হচ্ছে করোনারি ধমনী, করোনারি শিরা থেকে। সেখান থেকে আমরা অ্যানজাইনা পড়ব, অ্যানজাইনা থেকে আমরা হার্ট থেকে আমরা বাইপাস সার্জারি করব এবং আমরা এনজিওপ্লাস্টি করব এবং ইনশাআল্লাহ নেক্সট দিন আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আরেকটা ক্লাস। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এবং সাইকেল 4 শুরু হয়ে গেছে, সাইকেল 4 লঞ্চ করে দেওয়া হয়েছে, তোমরা সাইকেল 4 জয়েন করতে পারবে। আল্লাহ হাফেজ।